ভয় ভয় পৃথিবীর সবচাইতে শক্তিশালী পরজীবী। ভয় আমাদের মনের উপর বসে তারই প্রাণরস শুষে নিয়ে বাড়তে থাকে। সাহসকে একটু একটু করে খেয়ে পুষ্ট হতে থাকে ভয়, বিস্তার করতে থাকে রাজপাট। তার কারণ আদতে আমরা ভয় পেতে কিংবা ভয় বিলাস করতে ভালোবাসি। ভয়ের গল্প শুনে সেটা নিয়ে ভাবতে ভালোবাসি। অবচেতনেই মনের গভীরে লালন করি সেটাকে। এই ধরুন নিভৃতে একা পথ চলছেন, ঠিক সেই সময় একটা গাছের ছায়া অথবা সামান্য একটা খসখস আওয়াজ আকাশ কুসুম কল্পনা ধরিয়ে দেয় আপনার মনে। অবাক ব্যাপার, তাই না? আর সেই ভাবনাগুলো সাদা থেকে কালোতে বদলে যেতে মুহূর্ত নেয় না। আর তখন ভাবনাগুলো ভয়ের সেই কালো মেঘের তলায় আটকা পড়ে আর বেরোনোর জন্য ছটফট করে, মানে একটু রিলিফের জন্য হাঁপিয়ে ওঠে মন। কিন্তু না, ভয় পেরে ফেলেছে আপনাকে। শৈশবে শুনে আসা ভয়ের মুহূর্তগুলো ছবির মতোই ঘুরপাক খেতে থাকে এরপর আমাদের মনে। আশেপাশের কোনো ঝোপঝাড়, অন্ধকার, শুনশান হাইওয়ের দিকে তাকিয়ে শিহরিত হতে থাকি আর ভাবতে থাকি, তাহলে কি ওই ঝোপের পেছন থেকেই বেরিয়ে আসতে পারে একটা কালো বেড়াল? এলো চুলে একজন কুহকিনী কিংবা একটি নেকড়ে মানব। আর ভনিতা নয়, আসুন ডুবতি ভয়ের দুনিয়ায়। সাবধান, হাত ছাড়বেন না কিন্তু। আপনি শুনছেন আড্ডাবাজ। আজ আড্ডাবাজে আপনার জন্য তমগ্ন নস্করের লেখা উলভারিন। তমগ্ন নস্কর বহুল আলোচিত দেওর লেখক। ইতিমধ্যে প্রকাশিত বইগুলি হল ডিম্বুক, ধুন্ধুমার, বাংলায় ব্যারন, ট্রু ক্রাইম। বিখ্যাত রহস্য রোমাঞ্চ সংকলন বৃশ্চিকে স্থান পেয়েছে ওনার লেখা। দ্বীপ, অরণ্যমন, বেঙ্গল ট্রয়কা শব্দ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বিভিন্ন মৌলিক লেখনী। শারদীয়া সংখ্যাগুলিতে নিয়মিতভাবে লেখেন। আজকের গল্পটি নেওয়া হয়েছে শব্দ প্রকাশন কর্তৃক প্রকাশিত ট্রু ক্রাইম বইটি থেকে। গল্প পাঠে প্রদীপ্ত এবং মলয়। অন্যান্য চরিত্রে গৌরী, মলয়, প্রদীপ্ত এবং আমি সৌমেন। শুরু হচ্ছে উলভারিন।
1560-70 সালের ইউরোপ। শহর বলতে ঠিক কি বোঝায় বেশিরভাগ মানুষের কাছে তখন সেই ধারণাটাই স্পষ্ট হয়নি। তাদের কাছে পৃথিবী বলতে সেই বনাঞ্চল আর গ্রাম। ল্যাম্পের আলোর পরিধির বাইরে যেমন জমাট বেঁধে থাকে অন্ধকার, ঠিক তেমনি গ্রামের ঘন বসতি অঞ্চলের পরিধিটুকু বাদ দিলে বাকিটা ছিল শুধু অন্ধকারে মোড়া। আর সেই অন্ধকারের গর্ভে হিংস্র জীবজন্তুর সাথে বাস করত আদিম বিশ্বাস আর সংস্কার। বনের শেষ প্রান্তে আসতেই ঝাঁক ধরে ডেকে উঠল শিয়ালগুলো। ভয়ে স্বামীর বাহু আঁকড়ে ধরলেন ক্যাথরিন। ক্যাথরিনের হাতের নখগুলো মগের বাহুতে কেটে বসে যাচ্ছে। ক্যাথরিন ভয় পেয়েছে। অবশ্য এই পরিস্থিতিতে ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু ক্যাথরিনের ভয়টা এবার তাকে পেরে ফেলল। এতক্ষণ সাহস ধরে রাখা মগের ভিতরেও ভয়টা প্রবেশ করে ভিতর থেকে কাঁপিয়ে দিল যেন। হাতের কুঠারটাকে চেপে ধরে চাপা ভয়ার্ত স্বরে বলে উঠল, মগ উঠবে। বলেছিলাম না এসো না, আজ গোটা চাঁদের রাত। আজ বন জঙ্গলে এই রাতে কেউ বাইরে আসে না, কিন্তু তবুও তুমি কিছু শুনলে না। তা আমি কি করে জানবো? ঘোড়ার গাড়িটা জঙ্গলের মুখে এসে আর যাবে না। বেটা বদমাইশ গাড়োয়ান, মুখে পোকা পড়বে ওর, দেখে নিও। কথা শেষ হবার আগেই পাশের ঝোপঝাড়ে খ্যাস খ্যাসে একটা আওয়াজ ভেসে এলো। চুপ চুপ, ওই দেখো। আস্তে করে ক্যাথরিনের হাত ধরে পাশের বড় ঝোপটার দিকে দেখালো মগ। একটা বড় ইট্রো গাছের নিচে ঝোপ মতো রয়েছে। ওখানে আড়াল নিলে খানিকটা নিরাপদ হতে পারবে তারা, আর ওখান থেকে ওই রাস্তার উপরে স্পষ্ট নজর রাখা যায়। ক্যাথরিনকে ওদিকে সরিয়ে নিয়ে যেতে চাইল মগ, কিন্তু তার আগেই ঘটে গেল ঘটনাটা। পাশের ঝোপটা একবার ঝাঁকানি খেল সজোরে, আর তারপরেই যেন সেখান থেকে ঠিকরে বেরিয়ে এলো কিছু লাফ মেরে। পাখিরা আচমকায় ঘুম ভেঙে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। শিয়ালগুলো কোকিয়ে কেঁদে উঠে আচমকায় চুপ করে গেল যেন প্রচন্ড ভয়ে। বিশাল একটা ছায়ায় চাঁদটা ঢেকে গেল। ভালো করে কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে টেনে নিয়ে গেল মগকে। মগের আর্ত চিৎকার গাছের গায়ে ধাক্কা খেতে খেতে মিলিয়ে গেল। চাঁদটাও বুঝি চমকে উঠল ভয়ে। মুখ লুকালো মেঘের আড়ালে। আলো আধারিতে ঢেকে গেল প্রান্তর। একটা অবয়ব, বিশাল অবয়ব। আর কিছু মনে নেই ক্যাথরিনের। আস্তে আস্তে সার ফিরে আসছিল ক্যাথরিনের। আধো অচেতনে একটা তীব্র বোটকা গন্ধ তাকে ঝট করে চেতনে ফিরিয়ে আনল। কিন্তু এ কি, জ্ঞান ফিরেই যেটা দেখল সেটা অন্ধকার, একটা জমাট বাঁধা নিরেট নিকষ অন্ধকার, আর সাথে সেই উৎকট গন্ধটা যেন তাকে চেপে ধরে আছে। একটা আনচান অনুভূতি বুঝিয়ে দিল তার শরীরের উপর কিছু একটা নড়াচড়া করছে। সজোরে দু হাত দিয়ে তাকে ঠেলে উঠে পড়তে চাইল ক্যাথরিন, কিন্তু বৃথা চেষ্টা। জানোয়ারটা এক ধাক্কায় আবার ফেলে দিল তাকে। ফালা ফালা হয়ে গেল গালের এক পাশ। যন্ত্রণায় চিৎকার করে ক্যাথরিন, কিন্তু যন্ত্রণার অবাক হবার সেই তো সবে শুরু। ক্যাথরিনের উপর আরো ঝুঁকে এলো অবয়বটা। একটা প্রাণী, তার উষ্ণ নিঃশ্বাস পড়ছে ক্যাথরিনের মুখের উপর। গা গুলিয়ে উঠছে গা। এবার প্রাণীটা মুখ তুলল চাঁদের দিকে। চাঁদের আলোয় প্রতীয়মান হলো মুখখানা। ও কি! সে মুখ দেখে কেঁপে উঠল ক্যাথরিন। এ তো ভাল্লুক নয়, তবে এটা কি প্রাণী এই বনে? মুখটা নিচের দিকে নামিয়ে আনলো প্রাণীটা। দু হাতে তার জামাটা তুলে দিচ্ছে। কি এটা? এটা তো ইতর কিছু বলে মনে হচ্ছে না। চমকে দিয়ে প্রাণীটা তার থ্যালে ভিজে জিভটা বোলাতে শুরু করলো ক্যাথরিনের পেটের উপর। ঘৃণায় অস্বস্তিতে গা গুলিয়ে উঠল তার। এই ভাল্লুকের মতো প্রাণীটা কি করছে তার সাথে? আরেকবার বিদ্রোহ করে উঠতে যাচ্ছিল শরীর। ঠিক সেই মুহূর্তেই আকাশের দিকে আঙুল তুলল প্রাণীটা।
চাঁদের আলোয় হলুদ নখগুলো হেসে উঠল যেন। তারপরেই তারা নেমে এলো ক্যাথরিনের উপর। কয়েক সেকেন্ডের ব্যবধান থাকে যন্ত্রণার বোধের, তাই ক্যাথরিনের গলা ফাটা চিৎকারটা ভেসে এলো কয়েক মুহূর্ত পরে, যেন রক্ত উঠে আসবে বুঝি গলাবে। অন্ধকারে তলিয়ে যেতে যেতে ক্যাথরিন বুঝল প্রাণীটা তার পেট চিরে ফেলেছে, হাত ঢুকিয়ে ফেড়ে ফেলছে তার পেট, নাড়ি ছিঁড়ে তুলে আনছে তার গর্ভের ভ্রূণটাকে। রাতে জঙ্গলের ধার থেকে ভেসে আসা চিৎকার শুনেছিল সবাই, কিন্তু বাইরে আসতে সাহস করেনি কেউ। আলো ফুটতেই বেরিয়ে এলো সবাই। গ্রামের ঘেট ছেড়ে জঙ্গলের দিকে আসতেই প্রথম যে দৃশ্যে হোঁচট খেল গ্রামবাসী, সেটা একটা মুন্ডুহীন ধর। কোনো বন্য জন্তুতে ফালা ফালা করে দিয়েছে গোটা শরীর, রক্ত জমে চটচট করছে, ভন ভন করছে মাছি। বিস্ময়াপন্ন, হতচকিত, ভীত, স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল গ্রামবাসীদের দলটা। আবার কি সেই অশৈলী ফিরে এলো নাকি? সহসা পিছন থেকে তীক্ষ্ণ কণ্ঠের চিৎকার শুনে সম্বিত ফিরল সবার। বুক চাপড়াতে চাপড়াতে ছুটে আসছে বুড়ি মার্থা। আছড়ে পড়ল সেই ক্ষত বিক্ষত মুন্ডের কাছে, কিন্তু সে মুন্ডের অবস্থা এমনই যে কিছু বোঝার জো নেই। বুড়িও কিছু না বলে কেবল কেঁদে চলে। বাধ্য হয়ে গ্রামবাসীদের দলটাকে আরো একটু এগিয়ে যেতে হলো। একটু এদিক ওদিক এগিয়ে যেতে মণিবন্ধ হতে কাটা ক্ষত বিক্ষত একটি হাতের টুকরো পাওয়া গেল। গোটাকত ক্ষত বিক্ষত আঙুল তখনও সে হাতে লেগে আছে। এবার বুড়ি আছড়ে পড়ল। তার কাপা কাপা বিলাপ থেকে যা উদ্ধার করা গেল তা হলো বুড়ির বোন ক্যাথরিন আর তার স্বামী মগ উডফিলের আসার কথা ছিল এখানে, কিন্তু হতভাগারা শেষে বেছে বেছে গোটা চাঁদের দিনটাকেই বাঁচল। বলতে বলতে জ্ঞান হারালো বুড়ি। এদিকে গ্রামবাসীরা বুঝতে পারে না যে কি দেখে বুড়ি অনুমান করলো এটা তার ভগ্নী বা ভগ্নীপতি। এরকম হাতের টুকরো আর ক্ষতবিক্ষত মুন্ডু দেখে তো কিছুই বোঝা যায় না। হ্যাঁ, মুন্ডুটি যে একটা পুরুষ মানুষের সেটুকু বোঝা যায় বটে, কিন্তু বাকি তো আর কিছু বোঝার জটি নেই। বুড়ির ছেলে বর্গ ব্যাপারটা বুঝিয়ে দিল। বর্গের সেদিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল। তার মা যখন কেঁদে কেঁদে বেরিয়ে যাচ্ছে তখনও তার ঘুম ভাঙেনি। ছেলেটা একটু অকাল কুষ্মাণ্ড করছে, তাই গোটা গ্রামের লোক তাকে পোছে না। কিন্তু আজ সেসব ভাবার সময় নয়। বুড়ি জ্ঞান হারিয়েছেন, আর এই বিষয়টিও তাদেরকে বেশ কৌতূহলী করে তুলেছে। তাই বর্গের কথাই শুনতে হলো। বর্গ বলে চলল, আমার মাসি ক্যাথরিন এই নিয়ে পঞ্চমবারের জন্য গর্ভবতী। সমস্যা হলো কোনো অজ্ঞাত কারণে আগের বাচ্চাগুলো বাঁচেনি। অনেক চেষ্টা চরিত্র করে শহর থেকে ভালো ধাইমা এনেও বাচ্চাগুলোকে বাঁচানো যায়নি। শেষে এক ইলেকট্রিসিটির মেলায় এক জিপসি বুড়ির থেকে দাওয়াই পান আঙ্কেল মগ। জানতে পারেন তার গ্রামের বাড়িতে কিছু অতিপ্রাকৃত সমস্যা আছে, তাই বাচ্চারা বাঁচে না। এর জন্য গর্ভধারণের 6ষ্ঠ মাস অতিক্রান্ত হলে গৃহান্তরে রেখে আসা ভালো। এদিকে আঙ্কেল মগও ব্যস্ত ব্যবসায়ী লোক, তাই 6ষ্ঠ মাস হবার সাথে সাথেই আমাদের বাড়িতে মাসিকে নিয়ে আসতে পারেননি। কিছুদিনের জন্য কাজ গুছিয়ে নিতে হয়েছিল, কিন্তু তা বলে আমরা ভাবতে পারিনি যে পূর্ণিমার দিন তিনি রওনা হবেন। এখন জানার একটাই যে উনি একাই রওনা হয়েছিলেন না সাথে আমার মাসিকেও নিয়ে এসেছিলেন। অবশ্য গৃহে ওনারা দুজন এবং এক পরিচারিকা, সেক্ষেত্রে মাসিকে সাথে আনাটাই স্বাভাবিক। আর তাই যদি হয় তবে আর দেরি করা ঠিক নয়। লাঠিসোঁটা জোগাড় করে সাহসে ভর করে এগিয়ে গেল দলটা। বর্গ মাকে একজনের কাছে রেখে পা মেলালো। একটা সাংঘাতিক দুশ্চিন্তা পাক মারছে তার মনের ভিতর। জঙ্গলের অনেক গভীরে কিছু না পেয়ে যখন তারা আশা ছেড়েই দিচ্ছিল,
সেই সময় একটা ঝুপসি গাছের গোড়ায় মাছি আর পোকাদের ভনভনানি দেখিয়ে দিল ক্যাথরিনের মৃতদেহটাকে। ক্যাথরিন চেয়ে আছে উপরের দিকে। সে চোখ বিস্ময় আর যন্ত্রণায় মাখামাখি, যেন যন্ত্রণা পেতে পেতেও বিশ্বাস করতে পারছিল না বেচারা ঠিক কি ঘটছে তার সাথে। এই দৃশ্য দেখে বমি করে ফেললো আশেপাশের 2-4 জন। উফ, এত বিভৎস হতে পারে কোনো মৃত্যু? তবে ক্যাথরিনের মৃতদেহ মগের মতো ক্ষত বিক্ষত মুন্ডহীন নয়, বরং তাকে যেন পরিপাটি করে শোয়ানো হয়েছে ঘাসের উপর। গালের উপর রক্তাক্ত আঁচড়ে বড় একটা ডাসলা বসে আছে। প্রাতরাশ সাজছে বোধহয়। তার নিচ থেকে বুক অবধি শরীর অবিকৃত। ক্যাথরিনের বড় বড় টানা চোখ দুটো খোলা, দৃষ্টি উপরের দিকে নিবদ্ধ। দুহাতের আঙুলগুলো আঁকড়ে ধরে আছে ঘাস, মুঠোর মধ্যে ছেঁড়া ঘাস। বোঝা যায় প্রাণপণে সহ্য করেছে যন্ত্রণা। ক্যাথরিনের পোশাকটা বুকের কাছে কোটানো, আর তার নিচেই উন্মুক্ত হয়ে আছে পেটটা। তীক্ষ্ণ কিছু দিয়ে চিরে ফেলা হয়েছে একেবারে তলপেট অবধি। পেট থেকে টেনে বের করে ফেলা হয়েছে অপরিণত ভ্রূণটা। না, ভ্রূণটি নেই। ছিন্ন কর্তিত নাড়িটা কেবল এলিয়ে আছে পেটের বাইরে। গোটা কতক নীল মাছি বসে আছে সেখানটায়। একজন গায়ের চাদরটা খুলে ঢেকে দিল শরীরটা। এগিয়ে গেল ওরা। না, আশেপাশে কোথাও নেই ভ্রূণটা, শুধু একটা রক্তের দাগ, আর সাথে সাথে বড় থাবার দাগ খানিকটা এগিয়ে গিয়ে মিলিয়ে গেছে কোথাও। এতক্ষণ খুব কেঁদেছে বর। তার বাড়িতে তার পাড়াপড়শি কেউই তাকে কখনো পাত্তা দেয়নি। একমাত্র এই মাসির কাছে সে খানিকটা পাত্তা পেত, তাই খুব কান্নাকাটি করেছে। তারপর অবশ্য নিজেকে সামলে নিয়েছে। এই হত্যাকারীকে যে তাকে ধরতেই হবে। তার মন টাটাচ্ছে, কিছু গড়বড় আছে। এটা কি ধরনের জন্তু? কোন জন্তু মানুষ মেরে ভ্রূণ নিয়ে যায়? কিন্তু পাত্তা দিল না কেউ। সবার একটাই কথা, মগের মতো বিশাল বপু মানুষকে যেভাবে টেনে আনা হয়েছে ঘাসের উপর ঘষ্টিয়ে ঘষ্টিয়ে, তাতে আর যাই হোক, এটা মানুষ হতে পারে না। ওই যে 1560-70 সালের ইউরোপ। শহর বলতে কি বোঝায় সেই ধারণাটা তখনও স্পষ্ট হয়নি সিংহভাগ মানুষের কাছে। বনাঞ্চল আর গ্রামটাই তখন পৃথিবী। ল্যাম্পের কাঁপা কাঁপা আলোক শিখার ক্ষুদ্র পরিধির বাইরে যেমন গাঢ় হয়ে জমাট বেঁধে থাকে অন্ধকার, ঠিক তেমনি গ্রামাঞ্চলের ঘনবসতি অঞ্চলটুকু ছাড়া বাকি সবই থাকে অন্ধকারে। সেখানে হিংস্র জন্তু জানোয়ারের সাথে বাস করত অন্ধবিশ্বাস আর কুসংস্কার। কিন্তু সেদিনের সেই অকাল কুষ্মাণ্ড ছেলেটি হাল ছাড়েনি। যদি সে হাল ছাড়ত, তাহলে পৃথিবীর বুকে ঘটে যাওয়া এত বড় রহস্য হয়তো অধরাই থেকে যেত। এমন নৃশংস নিকৃষ্ট কাহিনী ইতিপূর্বে আর শোনা যায়নি, হয়তো কখনো শোনা যাবে না। চলে আসি ঘটনার বেশ কয়েক মাস পরে। দিনটা 1589, 31 অক্টোবর। সকাল থেকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে আজ, যেন এক প্রচণ্ড অশৈলী তার ভয়ানক রোষকে একত্রিত করে দুমড়ে মুচড়ে দিতে চায় সব। তা সত্ত্বেও আজ গ্রামের লোকের ভিড় উপচে পড়ছে বেডবার্গের দুর্গের চত্বরে। আজ ওয়ারউলফ পিটার স্ট্যাম্প আর তার মেয়ে কাম পত্নী বেলের প্রাণদণ্ড দেওয়া হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মেয়ে কাম পত্নী। নরাধমটা অজাচার করত। কিন্তু কে এই পিটার স্ট্যাম্প? তদানীন্তন বৃহৎ প্রুশিয়ান সাম্রাজ্যের বেডবার্গ তথা কোলোনের এক সম্ভ্রান্ত চাষি ছিল স্ট্যাম্প। কারুর সাথে পাছে থাকত না। নিরীহ মিশু গোবেচারা ভদ্রলোকটি পত্নী বিয়োগের পর 2 ছেলে আর মেয়েকে নিয়ে থাকত। তাহলে এরকম মানুষ কিনা নেকড়ে মানব? গল্প দিচ্ছেন নাকি মশাই? হ্যাঁ, ঠিকই শুনেছেন,
ওয়্যারউলফ। আসুন তবে আমরা একটু গল্পটা জানি। এই ঘটনার শিকড় কিন্তু আরো গভীরে, এমনই অন্ধকারে যে তার তল আজও প্রায় 450 বছর ধরেও খুঁজে পাওয়া যায়নি। পনেরো শতকের মাঝামাঝি রাশিয়া জার্মানির সীমানা বিস্তৃত বনাঞ্চল, আর এই বনের লাগোয়া বেডবার্গের গ্রামগুলি। যুদ্ধের বাজারেও শান্ত নিরুপদ্রব জীবন, কিন্তু সবকিছুকে ঝাঁকুনি দিয়ে একদিন আচমকাই শুরু হয়েছিল গরু বাছুর শুয়োর লোপাট হওয়া। এই অবস্থায় সাধারণত যা হয়, মানুষজন দল করে পাহারার বন্দোবস্ত করেন। এখানেও তাই হয়েছিল। গ্রামবাসীরা পাহারার বন্দোবস্ত করেছিল, ভেবেছিল আচমকাই কোনো বাঘ নরখাদক হয়ে পড়েছে, অথবা কোনো ভাল্লুক হানা দিচ্ছে গ্রামে। কিন্তু দীর্ঘদিন পরেও কোনো ফল পাওয়া যায়নি। উপরন্তু এক এক করে উধাও হতে শুরু করেছিল পাহারাদাররা। তাদের মধ্যে কেউ কেউ দেখেছিল বিশাল বপু নেকড়ের ন্যায় জানোয়ারের ছায়া, আর সেই ভীষণ গর্জন। পূর্ণিমার দিনগুলোতে বেশি গর্জন শোনা যেতে লাগলো, ফলে কুসংস্কার ছড়িয়ে পড়ল সর্বত্র। নেকড়েটাই লোকমুখে দাঁড়িয়ে গিয়েছিল প্রেত হিসেবে, আর তারপর প্রেত থেকে ওয়্যারউলফে। প্রতি পূর্ণিমায় একজন করে মানুষের প্রাণ যেতে লাগলো তার হাতে। কখনো বাজার সেরে আসা গ্রামবাসী, কিংবা কখনো গত্যন্তরে যাওয়া কোনো পথিক। সন্ধ্যার পরে পুরো গ্রাম ডুবে যায় আধারে, শুধু হুমহাম করে জেগে রয় অমানসিক অপার্থিব সেই গর্জন। রাত্রে সে কারোর দরজায় আছড়ায়, কারোর দেয়ালে থাবা মারে। অবস্থা এমনই দাঁড়ালো যে গ্রামবাসীরা কেঁদে পড়ল কেল্লাদারের কাছে। সৈনিক এনে করা পাহারা করলেন কেল্লাদার। আদিম অস্ত্রের বদলে ম্যাচলক রাইফেল আর বারুদের মুহুর্মুহু গর্জন আর চোখ রাঙানিতে খানিক কমে গেল জন্তু জানোয়ার আর মানুষ মারা। মানুষ স্বস্তির শ্বাস ফেলল। আরেকটু স্বস্তি দিয়ে এরই মধ্যে বাঁধল গৃহযুদ্ধ। 1587 সাল নাগাদ রোমান সাম্রাজ্যাধীন ইলেকটোরেট অফ কোলনে বাঁধল গৃহযুদ্ধ। প্রোটেস্ট্যান্টদের হারিয়ে ক্ষমতায় এলো ক্যাথলিকরা। বেডবার্গ হল তাদের মূল ঘাঁটি। ক্ষমতায় এলে কাজ দেখাতে হয়। তারাও আদা জল খেয়ে লেগে পড়ল ওয়্যারউলফের পিছনে। সুরক্ষা হল দৃঢ়। গ্রামবাসীরা পেল সুশিক্ষিত সেনাবাহিনীর ঘেরাটো। ফলে গবাদি পশু মারাও বন্ধ হল। এভাবেই চলছিল কয়েকদিন। তারপর পরিস্থিতি একটু ঢিলে হতেই আবার হাত পড়ল মানুষের উপর। স্বাভাবিকভাবেই সহজতম শিকার নারী ও শিশুরা। বেশিরভাগ ক্ষেত্রেই তারা মারা পড়ল। পোয়াতি মেয়েদের হত্যালীলা ও তাদের অপরিণত ভ্রূণগুলির হত্যা নাড়িয়ে দিল পুরো কোলনকে। কিংবদন্তি প্রুশিয়ান রাজপুরুষ রুবাইদু ইনকাবাতো তখন কুকুরের প্রচলন করেছেন বাহিনীতে। তাকে অনুসরণ করে শিকারী কুকুর নিয়ে শুরু হলো পাহারা। সেদিন কুকুরগুলো ডাকছিল অসম্ভব জোরে। ওদিকে ঝোপটাও সজোরে দুলছে। ভেসে আসছে হাড় চিবানোর মচমচ শব্দ। সন্ধানকারী দলটা অনেক পিছিয়ে পড়েছে। এমত অবস্থায় কি করা উচিত বুঝতে পারছে না বড়। কুকুরগুলো তো এগোতে সাহস পাচ্ছে না। মিনিট খানেক সময় লাগলো সিদ্ধান্তটা নিতে। না, এ জানোয়ার তার মাসি, মেশো আর ভাই বা বোন তিনজনকেই মেরেছে। গ্রামবাসীদের খোয়ার ফাঁকা করে দিয়েছে। ঘরে ঘরে মৃত্যুর হাহাকার ডেকে এনেছে। আজ হয় সে থাকবে, নয় ও। কুরুলটা বাগিয়ে ছুরিটা ঠিক মতো করে গুজে নিয়ে এগিয়ে গেল বর্গ। বন্দুকও তৈরি করাই আছে। এইবেলা বলে রাখা দরকার, সেদিনের সেই ঘটনার পর থেকে নিজেকে ধীরে ধীরে তৈরি করছিল বর্গ। একটু একটু করে কঠিন অনুশীলনের মধ্যে দিয়ে নিজেকে প্রস্তুত করেছিল বর্গ। পুরো সকালটা জঙ্গলে রেকি করে গাছপালাগুলো মার্কিং করে বেড়াত সে। তারপর যুদ্ধ এলো।
সেনাবাহিনীতে যোগদান করে নিজেকে আরো শানিত করে ফেলেছিল। যে মানুষটিকে কয়েক বছর আগেও পাড়ার লোকজন অকাল কুষ্মাণ্ড বলে ভাবত, সেই হয়ে গিয়েছিল ধনুকের মতো টানটান, ঋজু, দৃঢ় প্রতিজ্ঞ। এরই মধ্যে সেনাবাহিনীতে এসে এক নতুন জিনিস শিখেছিল সে। সেটা হলো শিকারী কুকুরদেরকে প্রশিক্ষণ দেওয়া। পথ থেকে নিজে বেশ কয়েকটি বুনো কুকুরকে তুলে নিয়ে আস্তে আস্তে প্রশিক্ষণ দিয়ে সে তৈরি করেছিল। জঙ্গলে টিকে থাকার ফলে ঘ্রাণ শক্তি, ক্ষিপ্রতা প্রবল এবং এর দরুন এই কুকুরের পক্ষে শিকার ধরা যে কোনো জিনিসকে অনুসরণ করার একটা সহজাত ক্ষমতা আছে। কিন্তু গৃহে পালন করলে সেই ক্ষমতায় মরচে পড়ে। সেই ক্ষমতাটাকে শানিত করতে হয়। তার জন্য কুকুরের প্রশিক্ষণ দরকার। যেমন নিয়মিত নুন শোকানো, মরিচ স্নান, স্যালামেন্ডারের চর্বি চেবানো ইত্যাদি নানা রকম প্রক্রিয়ার প্রয়োজন হয়। বর্গ বিয়ে থা করেনি। সেদিনের সেই ঘটনার পর তার মাও বেশি দিন বাঁচেনি। একাই থাকে আর কুকুরগুলোকে প্রশিক্ষণ দেয়। আজকের এই সার্চটাকে সেই তদবির করে করিয়েছে। তার কারণ কালকেও একজন অসহায়ের প্রাণ নিয়েছে সেই প্রাণীটা। সেই মৃতদেহ পর্যবেক্ষণ করতে গিয়ে এক গোছা লোম পেয়েছিল বর্গ। লোমের গোছাটাকে এক ঝলক দেখে তার কেমন যেন মনে হয়েছিল সেটা ঠিক প্রাকৃতিক না, খানিকটা যেন কৃত্রিমতার ছাপ আছে তার মধ্যে। বাড়িতে ফিরে এসে সেই লোমের গোছা তার পোষা কুকুরদেরকে শুকিয়েছিল। বাধা অবস্থায় কুকুরগুলো অস্থির হয়ে উঠেছিল। সেই অস্থিরতা লক্ষ্য করেই আজ সকালে কেল্লায় পৌঁছে গিয়েছিল বর্গ। কেল্লা থেকে সৈন্য এনে গ্রামবাসীদের বুঝিয়ে এই সার্চ পার্টির তদবির করেছিল। তারপর জঙ্গলের মধ্যে এসে কুকুরগুলো দড়ি খুলে শুকিয়ে দিয়েছিল সেই লোমগুচ্ছ। আর তারপর কুকুরগুলো ছুটতে ছুটতে গাছ নম্বর 33 অর্থাৎ এই মাঝারি ইউরোল গাছের নিচের ঝোপের কাছে এসে চিৎকার করতে শুরু করেছে। এর বাম পাশে আরেকটা ইউরুল গাছ আছে, সেটা বড়। ডান পাশে জোড়া উইল। গুলি ছুড়েই সেদিকে গড়িয়ে গেলে আড়াল পাওয়া যাবে, আবার রিলোড করা যাবে। তারপর না, আর ভাবলে হবে না। ঝোপের আরেকটু কাছে এসে আন্দাজ করে বর ছুড়ে দিল কুড়ুলটা। একটা তীব্র গগন বিদারী চিৎকারে কেঁপে উঠল চারিদিক। ভয়ে পিছু উঠতে গিয়ে পড়ে গেল বর। বন্দুকটা পড়ে ছিটকে গেছে। এরই মধ্যে উঠে ঘুরে দাঁড়ালো প্রাণীটা। এক সেকেন্ডের জন্য যেন হৃৎপিণ্ডটা বেরিয়ে এলো বর্গের মুখ দিয়ে। এই কি দেখছে সে? প্রাণীটা এগিয়ে আসতে চাইল এই হতচ্ছাড়া মানুষটার দিকে, কিন্তু না, পর মুহূর্তেই টলে পড়ে গেল। কাটকাটা কুড়ুলটা আমূল বিধে গিয়েছে পিঠে। বর্গ বন্দুক তুলে নিয়ে চকমকে ঠুকে দিল। অবশ্য তার দরকার ছিল না। তককে তককে ছিল কুকুরগুলো। ঝাঁপিয়ে পড়ল তারা প্রাণীটার গায়ের উপর। এগিয়ে আসছে অনেকগুলো আওয়াজ, ওই শোনা যাচ্ছে আরো অনেকগুলো চিৎকার। কিন্তু তখন সেই প্রাণীটা ভাবছে তার বেলটা কি হলো? সেটা কি তবে ধরা পড়ে গেছে প্রাণীটা। গ্রাম জুড়ে স্বস্তির আবহাওয়া। প্রাণীটা আদতে একটা মানুষ। আপাদ মস্তক কৃত্রিম লোম, নেকড়ের চামড়া, পশমে বোনা তৈরি এক আচ্ছাদনে আচ্ছাদিত। অদ্ভুত ব্যাপার, মানুষটি বিপদে পড়লে তবেই দুপায়ে হাঁটে আর শিকার ধরে চার পায়ে। হাবে ভাবে যেন একটি সাক্ষাৎ নেকড়েবাগ। বেডবার্গের দুর্গে শুরু হলো তার জেরা। প্রথমে ভাঙতে চায়নি নেকড়ে মানুষ, ওর পিটার স্ট্যাম্প। কিন্তু হাতে নাতে ধরা পড়ে গেলে শিকার করানোর রাস্তা এমনি খুলে যায়। কারণ জনগণের সমবেদনা, পক্ষে বিপক্ষে সওয়াল জবাব, কোনো কিছুরই কোনো জায়গা থাকে না। যেটা থাকে সেটা মুখ খোলানোর আদি পদ্ধতি। সব দেশে সর্বকালে তার একই রূপ, থার্ড ডিগ্রি। দ্বিতীয় দফার অত্যাচারের পরেই উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। নেকড়ে মানুষ ওর পিটার স্ট্যাম্প আপাত শান্ত নিরীহ পিটার যৌবন কাল থেকে তন্ত্রমন্ত্রে বিশ্বাসী। সে চর্চাও করেছে বহুদিন। তার নেশাই এটা। অথচ কেউ ঘুণাক্ষরেও জানতে পারেনি। একসময় সে এই চর্চা চালিয়ে গেছে রীতিমতো। তারপর বিবাহ পরবর্তীতে এই চর্চায় সে বিরতি নেয়। কিন্তু বিধিবাম এক দুর্ঘটনায় তার স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রী মারা যাবার পরে
সে একা হয়ে যায়, মানে যৌন সম্পর্কের দিক থেকে। কারণ গৃহে তখন তার 2 ছেলে ও মেয়ে। এছাড়াও মানুষটি দারুণ মিশুকে। তাকে দেখে আর যাই হোক একাকী মনে হয়নি কখনো গ্রামবাসীদের। এই সময় আরো বেশি নিবেদিত প্রাণ হয়ে যায় সে প্রভুর প্রতি। সে প্রতিদিন প্রভুর কাছাকাছি এগিয়ে যেতে থাকে। প্রভুর চাওয়াও যেন বাড়তে থাকে। খরগোশ পাখি বলি দিয়েও তার ভীষণ ক্ষুধা মেটানো যাচ্ছিল না। কিন্তু সে যা চায় সে এক অসীম শক্তি, অনন্ত যৌবন ও যৌনতা, তা যেন অধরাই। শেষমেশ বিকৃতি এমন পর্যায়ে পৌঁছায় যে সে নিজের ছেলেকে বলি দিয়ে প্রভুকে নিবেদন করে। সে তখন ক্ষমতার লোভে অন্ধ। প্রভু তাকে যা নির্দেশ দিচ্ছেন সে তাই করছে। অবশ্য প্রভু তাকে আদৌ নির্দেশ দিতেন নাকি এক প্রচণ্ড মানসিক বিকারে ভুগতেন তিনি বলা মুশকিল। কারণ নির্বিকার চিত্তে যে মানুষ বলতে পারেন প্রভুর কথা মতো নিজের মেয়েকে সম্ভোগ করেছেন, কারণ গৃহের সূচি নষ্ট না করলে গৃহ শয়তানের আবাস হবে না, তিনি আর যাই হোক সুস্থ নন। যাই হোক, এইভাবে চলার পর 7 দিন ও 1 দিনে 2 পঞ্চমাংশের পর আকাশে লাল এক ফালি চাঁদ ওঠে। শয়তানি এস্ট্রোজেন চর্চা মতে এই চাঁদ শয়তানের সিংহাসন। এই চাঁদ যিনি দেখেন তিনি প্রভুর দেখা পান। প্রভু তুষ্ট হয়ে তার ভক্তের কাছে এক সঙ্গিনীকে নষ্ট গৃহে পাঠান ভার্যারূপে। সেই সঙ্গিনী দেবীকে তৃপ্ত করলে মেলে সেই উপহার। মাসাধিক কাল ধরে তাকে তৃপ্ত করে পিটার পেয়েছেন এক অদ্ভুত কোমর বন্ধনী। সেই কোমর বন্ধনী কোমরে পড়লেই সে হয়ে ওঠে অপ্রতিরোধ্য, অমিত শক্তিধর নেকড়ে মানব। তার সারা শরীরে ভীষণ উত্তেজনা হয়। তার খিদে পায়, প্রচণ্ড এক ক্ষুধা নিয়ে সে তাণ্ডব চালাত গ্রামে। সে শিকার করে ফিরত মানুষ, তারপর সেই মনুষ্য রক্ত দিয়ে তুষ্ট করত তার প্রভুকে। তার হাত দিয়ে বলি দিত প্রভুর কাছে। এখন ধরা পড়েছে সে, তবুও ভয় পায় না। সে চিন্তা করে না, কারণ সে জানে প্রভুর আশীর্বাদে সে ঠিক সাড়া পেয়ে যাবে। সে যে ভ্রূণ খেয়েছে, সে এত দ্রুত মরতেই পারে না। ভ্রূণগুলো সে খেত তার আয়ু বাড়ানোর জন্য। একটা ভ্রূণ মানে একটা পূর্ণ আয়ুষ্কাল। এইভাবে ভ্রূণেরা আত্মাহুতি দিয়ে তাকে বাঁচিয়ে রাখবে যুগ যুগ ধরে। পিটারের এই প্রলাপ শুনতে শুনতে আক্রোশে ফেটে পড়েছিল বিচারকটা। বিচারের সময়তেই থাকতে না পেরে প্রচুর মারধর করা হয় তাকে। তারপর শোনানো হয় মৃত্যুদণ্ড। না, কোনো বেল্ট পাওয়া যায়, সেটাই স্বাভাবিক। আর সঙ্গিনী কেউ নয়, তার নিজের কন্যাই। আশা করি বুঝতেই পারছেন পিটার স্ট্যাম্প বিকারের কোন পর্যায়ে গিয়েছিল। সম্ভবত একাধিক ডিসঅর্ডারে ভুগত সে। অবশ্য সবটা জানা যায় না, কারণ এরপরই শুরু হয় 30 বছর ব্যাপী কুখ্যাত 30 ইয়ার্স ওয়ার। ছারখার হয়ে যায় সব। পরে অনেকে ক্যাথলিকদের ষড়যন্ত্র হিসেবেও দেখেন পিটারের ঘটনাটাকে, কারণ পিটার আদতে প্রোটেস্ট্যান্ট ছিল। আমরা এসব রাজনৈতিক বিতর্কে যাব না, কারণ এটা সত্যি যে পিটারের গ্রেপ্তারির পরদিন থেকে গ্রামে আর কোনো উৎপাত হয়নি। আর ইতিহাস তাকে কুখ্যাত ওয়ার্ড উলফ সিরিয়াল কিলার নামেই চেনে। 30 ইয়ার্স ওয়ার বহু নথি নষ্ট করে ফেলেছে। পিটারের মূল নথিপত্র হারিয়ে যায়। তবে যতটুকু জানা যায় তার শাস্তি হয় ট্র্যাডিশনাল উইচ হান্টিং এর নিয়ম মেনেই। কাঠের চাকায় বেঁধে উত্তপ্ত লোহার শিক গুজে ক্ষত বিক্ষত করে অমানসিক যন্ত্রণা দিয়ে মারা হয় বাপ বেটি দুজনকে। তারপর পেষণ যন্ত্র দিয়ে হাত পা মাথা গুড়িয়ে টুকরো টুকরো করে কেটে তারপর কবর দেওয়া হয়েছিল দুজনকে। মাথা আর ধর 2 পৃথক ও অজানা স্থানে আলাদা করে কবর দেওয়া হয়, যাতে পুনরুজ্জীবিত হতে চাইলেও হতে না পারে। ভাবছেন আক্রোশটাই স্বাভাবিক? না, শুধু আক্রোশ নয়, তার চেয়ে বড় ছিল ভয় আর অন্ধবিশ্বাস। আর সেই অন্ধকার সময়ে বিশ্বাসের ওজনটাই বেশি ছিল। খোদ অন্ধকারের উপাসক তারা, তাই যাতে আর ফিরে না আসে, সেই জন্যই এই নারকীয় পন্থা অবলম্বন। ছড়িয়ে রাখা হয়েছিল তার পুরো শরীর।
পিটার স্ট্যাম্প চলে গিয়েছেন। ইতিহাস তার বুকে ধরে রেখে দিয়েছে এই নক্কারজনক খুনিকে। ইতিহাসবিদরা আজও চর্চা করেন তাকে নিয়ে। আজকাল বৈদ্যুতিক আলো রাত আর দিনের ফারাক বুঝতে দেয় না, আর এই ভয়টা বোঝাও যায় না। কিন্তু যে ভয়টা তিনি দাগিয়ে দিয়ে গিয়েছেন, সেটা মানুষ যুগ যুগ ধরে এই ভয়টাকেই বহন করে চলেছে। আর এটাই ভয়ের লিগ্যাসি। কখনো নির্জনে কিংবা নিজের ঘরে, শিয়াল কুকুর বাদ দিন, একটা ইঁদুরের সর কি ভয় পাইয়ে দেয় না? প্রশ্ন করবেন নিজেকে। শুনছিলেন তমগ্ন নস্করের গল্প উলভারিন। প্রচ্ছদ কৃষ্ণেন্দু। নেপথ্য সঙ্গীত এবং নির্দেশনায় প্রদীপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আগামী সপ্তাহে ফিরে আসব এমনই কোনো জমজমাট গল্প নিয়ে।